পরে আমার নর্মাল করার জন্য জিসান ভাই এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমি হালকা নাড়াতেই মুহূর্তের মধ্যেই হৃদ খান চোখ মুখ শক্ত করে রেখে আমার দিকে তাকিয়ে থেকে পরপর ছয় ছয়টা গুলি বসায় রক্তাক্ত ব্যক্তিটার কপাল বরাবর। রক্তের ছিটা ভেসে যায় পুরো ফ্লোর, সাথে গড়াগড়ি খাচ্ছে রক্তাক্ত ব্যক্তিটার নিস্তব্ধ দেহটি। পরে সাথে সাথেই উনি রেগে টগবগে রক্ত লাল চোখে আমার দিকে হাতে থাকা বন্দুকটা তাক করে। ওনার আমার উপর এমন হঠাৎ রাগের কারণ বুঝতে পারছি না আমি, তাই টলমলো চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। মুহূর্তেই আমি রক্ত আর ভয় দুটোতেই প্রচন্ড উত্তেজিত হয়ে আর কিছুই নিতে পারিনি। ঝাপসা হয়ে এলো আমার সামনে সবকিছু। চোখে টলমলো চোখে ওনার দিকে তাকিয়ে থেকে ঢলে পড়ি ফ্লোরে আমি। অসহ্য মাথা ব্যথার সাথে পিট পিট করে চোখ খুললাম আমি নিজের অবস্থান বোঝার জন্যে। চোখ মুখ হালকা কুঁচকে ফোলা ফোলা চোখ নিয়ে চারপাশে নীরবে তাকাই। চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে পেয়ে ধীর গতিতে হালকা নড়াচড়া করতেই নিজেকে আবিষ্কার করি বাধা অবস্থায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে আমার চারপাশ। প্রথমে বিষয়টা বুঝতে আমার খানিকটা সময় লেগে যায়, পর মুহূর্তে নিজের অবস্থান বুঝতে পেরে আটকে উঠি আমি। আমাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে শক্তভাবে, কিন্তু কেন রাখা হয়েছে তা আমি জানি না। সাথে সাথে আমার মাথায় এক ঝাঁক প্রশ্নের ঝুলি উদয়ন হয় মুহূর্তেই। যেমন, আমি এইখানে কেন, আমায় কেন বেঁধে রেখেছে, আমি এখানে কিভাবে আসলাম, ইত্যাদি এমন আরো অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। প্রচন্ড উত্তেজনায় আমি এই মুহূর্তে বিশেষ কিছু মনেও করতে পারছি না, তাই প্রশ্নের প্যারাটা থেকেই গেল আমার মাথায়। নিজের প্রশ্নের উত্তর না পাওয়ার আশায় আর নিজেকে বন্দিবাসী হতে দেখে মুহূর্তেই অস্থির হয়ে উঠলাম আমি। আর সেই অস্থিরতার রেশ ধরে কান্না করে বসি আমি। সাথে প্রচন্ড জোরে চিৎকার করতে করতে বলে উঠি, হ্যালো, কেউ আছেন এখানে? আমায় কেন বেঁধে রেখেছেন? আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি বাসায় ফিরে যেতে চাই, আমায় যেতে দিন। কথাগুলো বলেই হু হু করে আবারও কান্না করে বসি আমি। কি করব কিচ্ছু ভেবে না পেরে বারবার চিৎকার করতে থাকি, কারণ আমার চারপাশে পরিবেশটা খুবই ভয়ানক আর গা ছমছম করা একটা অবস্থা, গা শিউরে ওঠার মতো। চারিদিকে এতটাই নিস্তব্ধ যে বারবার আমারই কান্না আর আওয়াজগুলো ভেসে আসে প্রতিধ্বনি হয়ে। ভয়ানক আর বিদঘুটে অবস্থায় পড়ে আমি আছি। আমার কান্না আওয়াজ ছাড়া কোনো একটা পোকার আওয়াজও পাচ্ছি না আমি। এই মুহূর্তে কি করব আমি, আমার কিচ্ছু জানা নেই। বারবার পরিবারের কথাই মনে হচ্ছে আমার। তাদের সাথে আমার আর দেখা হবে কি না তাও আমি জানি না, কিচ্ছু জানি না আমি। শুধু আমি জানি কেউ আমায় বেঁধে রেখেছে এই অন্ধকার রুমটিতে। কান্না করতে করতে একটা সময় চুপ করে যাই আমি। এতক্ষণ উত্তেজিত হয়ে কান্নার ফলে আমার কিছু মনেই পড়ছিল না, কিন্তু এখন চুপ করে থাকার ফলে সবটাই স্বাভাবিক লাগছে আমার কাছে। সাথে মনে হতে লাগলো একের পর এক করে সবটা ঠিকঠাকভাবে সবটা মনে করতেই আটকে উঠলাম আমি। ভয়টা যেন মুহূর্তেই আবারও আমায় গ্রাস করে শক্তভাবে চোখের সামনে ভেসে আসতে লাগলো সেই ভয়ানক স্মৃতিচারণ। আমি মুহূর্তেই কেঁপে কেঁপে উঠি সেই সব মনে করে, কারণ আজ দুপুরে আমরা সবাই একসাথে ছিলাম হৃদ খানের সামনে। উনি আমার মাথায় নিজের বন্দুক তাক করেছিল, তারপর আমার আর কিছুই মনে নেই, জ্ঞান হারাই আমি সেখানেই। আমার সাথে আমার আরো পঞ্চ বান্ধবী ছিল, জিসান ভাইয়া ছিল, বাকিরা সবাই কোথায় তাহলে? ওরা কি আমার সাথেই আছে নাকি ওরা কেউ নেই, আমায় শুধু একাই রেখে বেঁধে রাখা হয়েছে এখানে? এমন সব প্রশ্নের সাথে সাথে আবারও আমার শরীরটা নেতিয়ে পড়ছে মুহূর্তেই, কারণ আমি প্রচন্ড উত্তেজনা বিষয়টি কোনো কালেই নিতে পারি না। সাথে আবার এতক্ষণ কান্নার ফলে মাথাটাও ঝিম ধরে আছে, তাই গোংরাতে গোংরাতে হেলিয়ে পড়ি চেয়ারে বাঁধা অবস্থায়। প্রচন্ড ঠান্ডা কিছু আমার উপরে পড়ছে অনুভব করায় ধরফরিয়ে উঠি আমি, কিন্তু ওঠার হলো কই আমার। মুহূর্তেই ভুলে যাওয়া বিষয়টা মনে পড়ে গেল আমার, কারণ ওঠার সাথে সাথে থামতে হয় আমাকে, হাত টান অনুভব করায় আমাকে চেয়ারের সাথে বাঁধা হয়েছে বিষয়টা খেয়াল করতেই সামনে তাকাই আমি। সাথে সাথেই চোখে পড়লো লাল বালতি হাতে হৃদ খানকে। ওনাকে লাল বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে এলো আমার, আর সাথে সাথে চিন্তা ভর করলো আমার মাথায়, আচ্ছা উনি কি নিজের বিজনেস ছেড়ে বালতির ব্যবসা করা নেমে গেল নাকি? আর তার সেই লাল বালতির জন্যই কি আমায় ধরে বেঁধে রেখেছে এখানে, নিজের লাল বালতি আমার কাছে বিক্রি করার জন্যে? আচ্ছা, লাল বালতি ছাড়া কি অন্য কোনো বালতি পাওয়া যাবে না ওনার কাছে? আজব মানুষ, উনি একটা লাল বালতি বিক্রি করার জন্য
আমাকে এইখানে এইভাবে ধরে বেঁধে রাখার মানে কি এগুলোর? এগুলো কোনো মানে হয়? আমাকে বললেই তো হতো, আমি না হয় আম্মুকে বলে একটা লাল বালতি কিনেই নিতাম ওনার কাছ থেকে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আবারও ঠান্ডা কিছু পড়ে আমার মাথায়। আমি ভয়ে ধরফরিয়ে উঠি সাথে সাথেই। পরে নিজের দিকে তাকিয়ে দেখি আমার গায়ে ছোট ছোট বরফের গুঁড়ো ঢালা হয়েছে পরপর 2 বালতি। আমি বরফের প্রচন্ড ঠান্ডায় জমে যাচ্ছি, তাই নিজেকে আর ধরে রাখতে না পেরে কাঁদো কাঁদো স্বরে বলে উঠি, নিব না আমি আপনার বালতি, জানতো। আমার এমন কথায় উনি চোখ মুখ হালকা কুঁচকে আমার দিকে তাকায়। পরে একবার আমার দিকে তাকিয়ে আবারও নিজের হাতে ধরা বালতির দিকে তাকায়। ওনাকে বালতির দিকে তাকাতে দেখে আমিও সাথে সাথে ওনার হাতে থাকা বালতিটার দিকে তাকাই। সাথে সাথেই চোখে পড়লো কালো একটা বালতি। কালো বালতি দেখে আমার কাছে তখন বিষয়টা চমকের মতো ছিল যে উনি কালো বালতিও বিক্রি করে, তার মানে আমি আরো ভিন্ন কালারের বালতি পাবো ওনার কাছে। তাই আমি আমার চোখ দুটো বড় বড় করে আবারও প্রশ্ন করে বসি, আপনার কাছে কালো বালতিও আছে? আমার এমন কথায় উনি কিছু বুঝতে না পেরে হাতে থাকা বালতিটার দিকে তাকিয়ে থাকে। জোরে ছুঁড়ে মারে ফ্লোরে। সাথে সাথে কেঁপে উঠি আমি ওনার এমন আচরণে। ওনার দিকে করুণভাবে তাকাতেই উনি আমার সামনে বসে পড়েন, চেয়ারে উপর পা তুলে। আমি ওনাকে এই রূপ বসতে দেখেও ভাবান্তর হলো না আমার। আমি ওনার দিকে এক পলক তাকিয়ে থেকে আবারও তাকাই ফ্লোরে ভাঙা বালতিটার দিকে। দৃষ্টি আমার সেখানেই রেখে বলে উঠি, আমি আপনার ভাঙা বালতি নিব না, আমাকে ভালো বালতি দিতে হবে। বলেই ওনার দিকে তাকাই আমি। ওনার ফেসটা তখনও ছিল স্বাভাবিক, না কোনো রাগ, না অন্য কিছু। গম্ভীর মুখে বসে আছে আমার সামনে। আমাকে ওনার দিকে করুণভাবে তাকিয়ে থাকতে দেখে উনি আয়েশ করে বসে বলে ওঠে, লুক, তোমাকে এখানে বাধা হয়েছে মেরে ফেলার জন্য। তুমি কি মরতে প্রস্তুত আছো? আমি কাউকে মারতে গেলে তাকে কখনোই পার্সোনালি জানতে চাই না, কিন্তু তোমারটা চাইছি, কারণ তুমি একটা মেয়ে, তাই তোমাকে সম্মান দেখানোর জন্য বলা আর কি। তো তুমি কি বলো? ওনার এমন কথায় মেজাজ খারাপ হয়ে গেল আমার মুহূর্তে। এই লোকটা কত নাম্বার পাগল হলে একটা মেয়েকে মরার অফার করে আল্লাহ জানে। আমি রাগটা বজায় রেখে দাঁতে দাঁত চেপে বলে উঠি, আমার ইচ্ছে করছে আপনি নামক প্রাণীটাকে লবণের সাথে অনেক বেশি মরিচ গুঁড়ো মিশিয়ে এমনি এমনি গিলে ফেলতে। আপনি এতটা খারাপ কিভাবে হতে পারেন? আপনি মানুষ, খারাপ একটা মানুষ। আপনি আপনি প্রচন্ড রকমের খারাপ মানুষ। আমার এমন কথায় উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকায়। পরে রেগে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, তোমার কাছ থেকে কি আমি সার্টিফিকেট নিতে আসছি ভালো খারাপের? আগে গুলি করি, তারপর ওপারে গিয়ে হিসাব করো কে ভালো কে খারাপ। তার আগে নয়। পরে আমাকে ভালো খারাপের সার্টিফিকেট দিতে এসো স্বপ্নে। এখন মেরে দিই আগে। ওনার কথায় দমে যাইনি আমি। রাগটা যেন মাথায় চেপে বসেছে আমার। তাই রেগে রি রি করতে করতে বলে উঠি, দেন না, মেরে দেন না আমায়। আপনাকে দেখলে বড্ড গা জ্বলে আমার। সাথে এই চিন্তাটাও আসে, একটা মানুষ কতটা ভয়াবহ আর খারাপ হলে বাবার বয়সের মানুষকে মারতে পারে। আপনার প্রতি আমার প্রচন্ড রকমের ঘৃণা আসে বারবার। তোমাকে কি আমি প্রেম করার জন্য বেঁধে রেখেছি? বারবার তুমি ঘৃণা করার কথা শোনাচ্ছ আমায়। উনি খানিকটা থেমে হাতে থাকা বন্দুকটা ঘুরিয়ে দেখতে দেখতে স্বাভাবিক কণ্ঠে আবারও আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, দার্জ, আই লাইক ইউর দার্জ। তবে এটা অন্য কারোর জন্য তোলা রাখো, নট ফর মি। আর তোমার ধারণার বাইরে আমি খারাপ, তাই আমাকে বারবার খারাপ বলে সম্বোধন করা বন্ধ করো। তোমার সাথে শান্তভাবে কথা বলছি বলে যে আমি শান্ত ছেলে হয়ে গেলাম সেটা কিন্তু মোটেও না। তাই অহেতুক আমাকে খেপিয়ে লাভ নাই। এতে করে তোমার সাথে বাকিরাও সমস্যায় পড়তে পারে। আর তো ওনাকে বাকি কথাগুলো বলতে না দিয়ে দ্রুততার সঙ্গে তাড়া দিয়ে প্রশ্ন করে বসি, আমার পঞ্চবান্ধবী আর জিসান ভাইয়া কোথায় আছে? আপনি কি করেছেন তাদের সাথে? আছে। ওনার এমন উত্তর আরো মাথা খারাপ হয় আমার। তাই সেই মাথা খারাপ ভাবটা নিয়ে ওনাকে আবারও বলে উঠি, আছে মানে কি? তাদেরকে আমার সামনে নিয়ে আসুন। অসভ্য বাজে লোক একটা আপনি। অসভ্য বাজে খারাপ ঘৃণা, এই 4টি শব্দ যে আমার জীবন কতটা ভয়াবহতা সৃষ্টি করেছে তা আমাকে হৃদ খান বোঝায়। ভেঙে গুলিয়ে আমার মুখে এইসব কথা শুনে আর নিজের রাগ ধরে রাখতে না পেরে সাথে সাথে চেয়ার থেকে উঠে এক হাত আমার গাল আর অন্য হাতে শক্ত করে আমার চুলের মুঠিয়ে ধরে। পরে টকবগে হয়ে
ওঠা রাগটাকে দমিয়ে রাখতে না পেরে গাল চেপে ধরা হাতটা আরো শক্ত করে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোকে আমার সাথে ধাঁচ দেখাইতে মানা করছিলাম না আমি, তারপর দেখাইলি। আমাকে না আংলাতেও পারতিস। এবার এটার জন্য কতটা চুকাতে হয় তোকে দেখ। বলেছিলাম না, হ্যাঁ বলেছিলাম আমাকে রাগাস না। এরপর আমিতে মেতে উঠবো, আর সেই সাথে তোকেও পোড়াবো বরাবরই। যেটা না করতে চেয়েছিলাম এবার সেটাই করবো আমি। বলেই আমার গালটা ছেড়ে দিয়ে জোরে জোরে আসিফকে ডাকতে লাগলো উনি। আমি ওনার এই রূপ চিৎকারে দমে যাই ভয়ে, তাই অশান্ত মনে শান্ত হয়ে বসে আছি আমি ওনার সামনে। ওনার চিৎকারের সাথে সাথে হতভম্ব হয়ে দৌড়ে রুমে উপস্থিত হয় আসিফ নামক পদার্থটি। থমথমে পরিবেশ থেকে মুহূর্তে চুপসে যায় সে, আর সেই চুপসে যাওয়া ফেস দিয়ে আমায় এক পলক দেখে আবারও তাকায় হৃদ নামক অপদার্থের দিকে। আসিফ তাকাতাকি পর্বটা চুকানোর আগেই হৃদ নামক অপদার্থ ঝাঁঝালো কণ্ঠে আসে আমার কানে। উনি প্রচণ্ড রেগে আসিফকে কিছু একটা বলছেন করার জন্য, আর সেটা আসিফ বাধ্য ছেলের মতো শুনে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। প্রস্থান করেন রুম ছেড়ে। 1 ঘন্টা যাবৎ ঝিম মেরে বসে আছি আমি। আমাকে যে বাধা অবস্থায় থেকে ছেড়ে দিয়েছে এমন কিছুই না, উল্টো আমাকে এক গাদা মশার কামড়ের সাথে ছেড়ে দিয়ে গেছে পাগলটা। কতটা তার ছেঁড়া পাবলিক হলে একটা মেয়েকে মশার কামড় খাওয়ার জন্য একা রেখে যায় আল্লাহই জানে। একটা কয়েল পর্যন্ত লাগিয়ে দিয়ে গেল না। ভাবা যায় কত বড় অপদার্থ ছেলেটা। না, আমি তো ভাবতেই পারছি না। মাত্র 5 টাকার জন্য আমার সাথে এতটা কিপটামি করছে হৃদ খান। মশার কামড় খাওয়াচ্ছে আমাকে, আমাকে বললেই হতো, আমি না হয় লাল বালতিটার সাথে আরো 5টা টাকা দিয়ে দিতাম বেশি। তারপর একটা কিপটামি, এতটা কিপটামি, সাংঘাতিক লোক হৃদ খান, বাপরে বাপ। আমি বাধা অবস্থায় রুমের মধ্যে বসে বসে অনেকটা চঞ্চল দৃষ্টিতে এই দিক ওদিক তাকাচ্ছি। মাথাটা যেন স্থির করতেই পারছি না আমি। আমার এমন অস্থিরতার কারণ হলো রাস্তা খুঁজছি এখান থেকে পালানোর জন্য, কিন্তু আপাতত আমি সেই কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না রুমটির মধ্যে। কারণ রুমটা বিশাল বড় হলেও সেটাতে এক দরজা বিশিষ্ট, আর সেটা হৃদ খান বাইরে থেকে বন্ধ করে রেখে গিয়েছে। তাই আপাতত আমার পালানোর রাস্তা বন্ধ। এই হতাশ চোখে আহত হচ্ছে বারবার। এই লোকটাকে যতটা উন্নত ভেবেছিলাম, লোকটা ততটা উন্নত করতে পারেনি। রুমটাতে আরও একটা দরজা রাখতে পারতো আমার পালানোর জন্য। কি আর উন্নত করবে, লোকটা খারাপ। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আবারও কেউ খটখট শব্দ করে দরজাটা খুলে রুমে প্রবেশ করে। আমার অস্থির চোখ দুটো মুহূর্তেই ছোট ছোট হয়ে যায় স্থির হওয়া দরজার দিকে। কে রুমে প্রবেশ করেছে তা দেখার জন্য ব্যক্তিটার ছায়া মূর্তিটা অনুসরণ করে ওপরে তাকাতেই চোখে পড়ল হৃদ নামক ভয়াবহ প্যারাবাসীকে। একা নয়, সাথে আরো 4-5 জন প্যারাবাসী রয়েছে পেছনে। মানে আসিফ একজন হুজুর টাইপ লোক, অন্য জন 2জন উকিল টাইপের লোক। দেখে তো আমার সেই রকমটাই মনে হচ্ছে। যাকগে, সাথে আরো একজন বাদর টাইপ লোকও আছে কালো করে, খুব সম্ভবত নাইজেরিয়ার বডিগার্ড হবে। আহা কি সুন্দর কালার, একদম মন জোড়ানো টাইপ, যা মনের ভেতরে লেগেছে আমার। আমি খুঁটিয়ে খুঁটিয়ে কালো নাইজেরিয়া বডিগার্ডটিকে পর্যবেক্ষণ করছি বেশ মনোযোগ সহকারে। আমাকে এমন করে তাকাতে দেখে হৃদ খান ও চোখ মুখ কুচকে আমার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকায় ওনার কালো নাইজেরিয়ার বডিগার্ডের দিকে। পরে সেই দৃষ্টি আবারও ঘাড় ঘুরিয়ে আমার উপর নিক্ষেপ করে, আর আমি তো হা করে তাকিয়ে আছি কালো মানিকের দিকে। যেন এই মুহূর্তে এই কালো মানিক ছাড়া অন্য কোনো কিছুই চোখে পড়ছে না আমার। তাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি আমি। আমার এমন তাকানোতে উপস্থিত সবাই আমার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকায় কালো নাইজেরিয়া বডিগার্ডের দিকে। থমথমে পরিবেশ, সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই, শুধু আমার দিকে তাকিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করছে কি এমন দেখছি আমি। কিন্তু আমার এমন করে তাকানোতে পছন্দ হলো হৃদ খানের। সে আমার সামনে সোফায় আরাম করে বসে হাতে ইশারায় আমার সাদের কালো মানিককে চলে যেতে বলল। ইশারা পেয়ে সাথে সাথেই রুম থেকে প্রস্থান করলো বডিগার্ডটি। সে চলে যেতেই চমকে উঠলাম আমি। কালো মানিক চলে যাচ্ছে বিষয়টা মেনে নিতেই পারলাম না আমি, তাই দ্রুততার সঙ্গে বলে উঠি, এই আমার কালো মানিক। আমার এমন কথায় থমথমে খেয়ে যায় সবাই, তা তাদের ফেস দেখেই বুঝতে পারছি আমি। আমার দিকে কেমন গোল গোল চোখে তাকিয়ে আছে। আমি তাদের এমন দৃষ্টি উপেক্ষা করে আবারও বাধা অবস্থায় দরজা দিকে উকি ঝুঁকি মারছি আমার কালো মানিককে দেখার আশায়।
ব্যাটার কালারের উপর ক্রাশ খাইছি আমি, তাই এমনি এমনি তো আর ছেড়ে দেওয়া যাবে না, তাই না? কারো গম্ভীর কণ্ঠ কানে আসতেই মনোযোগ ভস্ম হলো আমার। আমি পাশ ফিরে তাকাতেই চোখে পড়লো রিদ খানের গম্ভীর ফেস। উনি সোফায় আয়েশ করে বসে পায়ের উপর পা তুলে হাতের ইশারায় আমার সামনে লোকগুলোকে কিছু একটা ইশারা করে বসতে বলে। ওনার এমন ইশারা পেয়ে বিনা বাক্য ব্যয়ে হুজুর আর দুজন উকিল টাইপ লোক আমার সামনে বসে পড়ে। আমি তাদেরকে আমার সামনে বসতে দেখি কৌতূহলী চোখে বারবার উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করছে যে বেটাগুলো আসলে কি করছে। উকিল দুটো কিছু পেপারে কি সব লেখালেখি করছে বেশ মনোযোগ সহকারে। তাদের এমন মনোযোগ সহকারে লিখতে দেখে ছোট ছোট চোখ হয়ে আসে মুহূর্তেই। সাথে সাথে এক ঝুড়ি প্রশ্ন ওরা ভর করে আমার মাথায়। আর সেই চিন্তার সাথে সাথে চমকে উঠলাম আমি। আল্লাহ, এই অপদার্থ বেটা আমার বাবার সম্পত্তি হাতানোর জন্য উকিল এনে এই ব্যবস্থা করেছে আমার চেয়ারের সাথে বেঁধে রেখে। বেটা আমার ভাঙা লাল বালতিও দেবে, আবার আমার বাবার সম্পত্তিও নেবে, আমায় এতটা ঠকাবে। এত বড় মাপের গুন্ডা এই রিদ খান, ভাবা যায় না? ভাবা যায় না তো, আমি তো ভাবতেই পারছি না। আমিও দিব না আমার বাবার সম্পত্তি। আর কেনই বা দিব? আমাকে একটা কয়েল পর্যন্ত লাগিয়ে দেয়নি মশার কামড় থেকে বাঁচার জন্য, আর তাকে দিব আমার বাবার সম্পত্তি? মগের মূলক নাকি? হ্যাঁ। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝেই একজন উকিল আমার দিকে কিছু পেপার এগিয়ে দেয়। ভয় ভয় কণ্ঠে বলে ওঠে, করব না আমি সাইন। উকিলবাবু করুণ কণ্ঠ শুনে মেজাজ খারাপ হয়ে যায় আমার। আজব প্রাণী, আমার বাবার সম্পত্তি নিয়ে যাচ্ছে একটা মানুষ জোর করে, আর তাকেই আমি আমার বাবার সম্পত্তি এমনি এমনি দিয়ে দেব? মগের মূল্য পেয়েছে নাকি সবকিছু? বেটা ফাজিল কোথাকার। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠি, প্লিজ কি? হ্যাঁ, দিব না আমি আমার বাবার সম্পত্তি, জানতো আপনি? সবকটা ফাজিলের দল আমাকে ভুলিয়ে বালিয়ে আমার বাবার সম্পত্তি হাতড়াতে চাইছেন। এখন আবার আমার সামনে এমন একটা ভাব করছেন যেন সম্পত্তি শব্দটাই জীবনে শুনেননি। আমি উকিল কথাটা শুনে কপট রাগ দেখিয়ে বলে উঠিয়ে, জি, বাবার সম্পত্তি। উনি আমার ভাগের সম্পত্তি হাতড়ানোর জন্যই আমাকে এখানে বেঁধে রেখেছেন। আপনাদের দিয়ে পেপারে সাইন করাচ্ছে আমার বাবার সম্পত্তির জন্য, আপনি জানেন না? আমার এমন কথায় মুহূর্তেই সবাই থমথমে খেয়ে বসে আছে। পরে ভীতু চোখে পাশ ফিরে তাকায় রিদ খানের দিকে। উনি তখনও স্বাভাবিকভাবেই বসে আছে গম্ভীর মুখে, আর এক হাতে একটা ছোট কাচে সীসা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে বেশ মনোযোগ সহকারে। সবাই ওনাকে এতটা স্বাভাবিক দেখে একটা শুকনো ঢোক গিলে আবারও আমার দিকে তাকায়। পরে আমার সামনে বসে থাকা লোকটা, উকিলটা, নিজের চুপসে যাওয়া ফেস নিয়ে আমতা আমতা করে আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, বিয়ে শব্দটা শুনেই কপাল কুঁচকে এলো আমার। কিসের বিয়ে? কার বিয়ে? জানার জন্য কপাল কুঁচকে আবারও প্রশ্ন করে বসি, বিয়ে? কার বিয়ে? আমার এমন প্রশ্নে পাশ থেকে আসিফ ঝটপট সুরে বলে ওঠে। কথাগুলো বলেই আবারও ঝটপট তাড়া দিয়ে উকিল দুটোকে উদ্দেশ্য করে আসিফ নামক অপদার্থটি বলে ওঠে, জি বিয়ে, ভাইয়ের বিয়ে। আজ তাই এদের এখানে আনা হয়েছে ম্যাম। কি হলো, আপনারা সবাই বসে আছেন কেন? কাজ শুরু করুন। ভাইয়ের সাথে ভাবির বিয়েটা শেষ করুন তাড়াতাড়ি। ভাবি শব্দটা কানে আসতেই চমকে উঠলাম আমি। এক পলক রিদ খানকে দেখে সাথে সাথে চোখ তুলে তাকাই আসিফের দিকে। খানিকটা কৌতূহল নিয়ে বলে উঠি, আপনার ভাই ভাবি বিয়ে করবে বুঝি? আমার এমন কথায় ভাবাচাকা খেয়ে যায় আসিফ সহ সবাই। আমার সেটাকে বেশ একটা ভাবান্তর হলো না। আমি আছি আমার চিন্তায়, উনি আমাকে ওনার বিয়ে খাওয়ার জন্য এইভাবে বেঁধে রেখেছেন, ভাবা যায়? কিন্তু আমাকে বললেই তো হতো, আমি না হয় সবাইকে নিয়ে চলে আসতাম রিদ খানের বিয়েতে। এভাবে ধরে বেঁধে আমায় বিয়ে খাওয়ার জন্য রাখার কোনো মানে আছে আজও? আমার এমন কথা শুনে আরিফ কিছু বলতে যাবে তার আগেই পাশ থেকে রিদ খান দাঁতে দাঁত চেপে ধরে, সীসাটাকে শক্ত করে চেপে আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, নো মোর ওয়ার্ডস। বলেই আবার উকিলগুলোকে উদ্দেশ্য করে বলে ওঠে। কাজ শেষ করুন দ্রুত। ওনার এমন গম্ভীর টাইপের রাগী কথায় কেঁপে ওঠে উকিল বাবু। ভয়ে সিটিয়ে যাওয়ার অবস্থায় আমার দিকে ভয়ে ভয়ে নজরে তাকিয়ে থেকে কাঁপা কাঁপা সুরে বলে ওঠে,
সাইনটা করে দিলে আমার বাবার সম্পত্তি চলে যাবে না তো বা উকিল বাবু? সত্যি তো? উকিল বাবুর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। যাক বাবা, অবশেষে আমার বাবার সম্পত্তি তো বেঁচে গেল। এটা ভেবেই আমার মনে শান্তি বয়ে গেল। আর সেই শান্তির রেশ ধরে আবারও বলে ওঠে, আচ্ছা, আমাকে কি সাক্ষীর জন্য সাইনটা করতে হবে নাকি? কিন্তু আপনার ভাবিকে দেখছি না কেন? আর আমার হাতটা না খুলে দিলে আমি সাইনটা করবো কি করে? তাই আমায় খুলে দেওয়া হোক। আমার কথায় আরিফ এগিয়ে এসে আমার হাতের বাঁধন খুলে দেয়। তাছাড়া হাতটা ছাড়া পেতেই আমি 2 হাত উপরে তুলে হুড়মুড়িয়ে উঠি। টানা কয়েক ঘন্টা যাবত আমায় এখানে বসিয়ে রেখেছে আমি নিজেও জানি না। তাই কোমরটার সাথে সাথে শরীরটাও মেজমেজ করছে আমার। চেয়ারে বসা অবস্থায় হুড়মুড়ে উঠছি আমি। পা দুটো আমার ঝিম ধরায় চেয়ারের উপর পা ভাঁজ করে আরাম করে বসি আমি। আমায় এমন করতে দেখে সবাই চোখ ছোট ছোট করে করুণভাবে তাকিয়ে থাকে আমার দিকে। আমি তাদের সবার এমন দৃষ্টি উপেক্ষা করে বলে উঠি, আমার পা ব্যথা করছে এখন, সাথে আমার মুডটাও সুইমিং করছে। তাই আমি কিছুক্ষণ রেস্ট নিব, তারপর আপনাদের ভাইয়ের বিয়েটা খাবো, ঠিক আছে? আর সাইনটা আমি তখনই করে দিব না, ওকে? বলেই চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে পড়ি আমি। আমাকে এভাবে বসতে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে হৃদ খান। নিজেকে আর ধরে রাখতে না পেরে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, এমনি এমনি সাইনটা করবা নাকি গুলি খেয়ে সাইনটা করবা? আই সোয়ার তোমাকে শ্যুট করতে দ্বিতীয়বার ভাববো না আমি। তাই কোনো কথা না বলে জাস্ট ডু ইট। ওনার এমন ঝাঁঝালো কণ্ঠ শুনে খানিকটা ভড়কে যাই আমি। ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কলমটা হাতে নিয়ে বিনা বাক্য ব্যয়ে সাইনটা করে দেই আমি। এই লোকের সাথে কথা বলাই বেকার। বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে লোকটা। বউকে ধরে না এনে অন্য একটা মেয়েকে বেঁধে রেখেছে বিয়ের সাক্ষী বানানোর জন্যে। বউয়ের সাইন না নিয়ে আমায় গুলি করে মারার হুমকি দিচ্ছে। বদলোক একটা। আজব পাবলিক সব কয়টা। হাহ, নিশ্চিত এই লোকের বউটাও পাগল হবে, স্বামী পাগল, বউ পাগল, আর বাচ্চাও হবে পুরা পাগল। সব কয়টা পাগলের দল। কথাগুলো ভাবতেই মনের মধ্যে সুখ নামক পাখিটা লাফাতে থাকে প্রচণ্ড গতিতে। আমি সেই সুখে কাতর হয়ে ঘাপটি মেরে গালে হাত দিয়ে বসে পড়ি চেয়ারে। আমার সাইন করার সাথে সাথে হৃদ খানও সাইনটা করে দেয় দ্রুত। পরে আবারও কিছু ইশারা করতেই হুজুর টাইপ লোকটা কিছু পড়তে শুরু করে দেয়। আমি ওনার হঠাৎ কাজে গোল গোল চোখে তাকাই ওনার দিকে। বেশ মনোযোগ সহকারেই ওনার বলা কথাগুলো শুনছি কৌতূহল নিয়ে, গালে হাত দিয়ে। উনি নিজের মতো করে পড়াটা শেষ করে বলে ওঠে, কেন? কাজী সাহেবের এমন কথার মুহূর্তেই আকাশ থেকে পড়লাম আমি। কি বলে এই লোক? এই বয়সে এসে আবারও বিয়ে করতে চায়, তাও আবার আমাকে! আল্লাহ, ছি ছি, কি বাজে লোক উনি। বুড়ো বয়সে এসেও বিয়ে করতে চায়। তাই রেগে খানিকটা উঁচু সুরে বলে উঠি, ছি, আমি আপনাকে বিয়ে করব না, জানতো আপনি আসছে বুড়ো বয়সে আমায় বিয়ে করতে? হ্যাঁ। আমার নাকচ ভঙ্গির কথায় কাজী সাহেব ভ্যাবাচাকা খেয়ে যায় মুহূর্তেই। আমার কথায় কি বলবে কিছুই ভেবে না পেয়ে পাশ ফিরে তাকায় হৃদ খানের দিকে অসহায় দৃষ্টিতে। কাজী সাহেব তাকাতেই হৃদ খান দাঁতে দাঁত পিষে কটমট করে আমায় উদ্দেশ্য করে বলে, শাট আপ ইডিয়েট। কোনো কথা নয়, কবুল বলে বিয়েটা করো চুপচাপ। বেশি কথা বলাটা আমার পছন্দ না। ওনার এমন খাপছাড়া কথায় তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। এই লোক বলে কি আমাকে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিতে চাইছে? আমি মেনে নিব নাকি সেটা? তাই আমিও তেজ দেখিয়ে হৃদ খানকে উদ্দেশ্য করে বলে উঠি, বললেই হলো নাকি? আমি কিছুতেই বাবার বয়সী লোকটাকে বিয়ে করব না। আর আপনি শুনুন, কাজীকে উদ্দেশ্য করে বললাম, আমি আপনাকে বিয়ে করব না। আমার আপনার উপর কোনো ইন্টারেস্ট নেই। এবার আপনি আসুন। বলেই ঘাপটি মেরে বসে পড়লাম চেয়ারে। থমথমে পরিবেশ দেখে আসিফ ধীর গলায় আস্তে করে বলে ওঠে, ভাবি, ওনার সাথে আপনার বিয়েটা হচ্ছে না, হচ্ছে ভাইয়ের সাথে বিয়ে। আসিফের হাতের ইশারা অনুসরণ করে হৃদ খানকে এক পলক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বেখেয়ালিভাবেই গালে হাত দিয়ে বলে উঠি, তাহলে ঠিক আছে, বেঁচে গেলাম বুড়ো স্বামীর হাত থেকে। ওনাকে বিয়ে করতে হবে, তাই তো? আমার কথায় তুমুল গতিতে মাথা নাড়িয়ে সম্মতি জানায় আসিফ, যার অর্থ হ্যাঁ, তাকেই বিয়ে করতে হবে আমায়। প্রথমে কথাটি বিশেষ গুরুত্ব না দিলেও আসিফের মাথা নাড়িয়ে সম্মতি জানানোতে সবটা পরিষ্কার হয়ে আসে আমার কাছে। হৃদ খানকে বিয়ে করতে হবে ভাবতেই চেয়ার থেকে লাফিয়ে উঠি আমি। আর সাথে সাথে অবিশ্বাস গলায় চেঁচিয়ে বলে উঠি, কি? ওনাকে বিয়ে করতে হবে আমায়? অসম্ভব!
আমার এমন হঠাৎ চিৎকার করে ওঠায় মুহূর্তেই সবাই ভড়কে যায়, কিন্তু রিদ খান সে তো তখনও স্বাভাবিকভাবে বসেছিল সোফার উপর। থমথমে পরিবেশে সবাই আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে। আমি সবার দৃষ্টি উপেক্ষা করে আসিফের দিকে রাগীভাবে তাকাই। আমার এমন করে তাকানোতে আসিফ খানিকটা ইতস্তত বোধ করে আমতা আমতা করে আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, ভাবি বিয়েটা তো শেষ হয়েই গেছে, বাকিটা কবুল বলে শেষ করে দিন না প্লিজ। আসিফ এমন কথায় আমার রাগে যেন মানে আগুনের ঘি ঢালার মতো কাজ করে উঠলো। আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করা হচ্ছে, আবার বলছে আমি এমনি এমনি কবুল বলে বাকিটা শেষ করে দিতে। বাটটা ফাজিলের দল কোথাকার। আমি আসিফের কথায় তেলে বেগুনে জ্বলে উঠে বলি, এই বললেই হলো নাকি? হ্যাঁ পাগল আমি? পাগল পেয়েছেন আমায় আপনারা? এই যে এই খারাপ লোকটাকে বিয়ে করব আমি, মরে যাব, তবু এই বাজে লোকটাকে বিয়ে করব না, না না না, একদমই না। আমার এমন কথায় চারপাশটা পিন পতন নীরবতা বিরাজ করছে। কারো মুখে কোনো রকম কোনো কথা নেই। সবার চেহারা ভয়টা স্পষ্ট ফুটে উঠেছে। আর সেই ভয়ের কারণ হলো রিদ খান। আমার এমন সব কথা শুনে উনি আমার সাথে কি করতে পারে সেটা নিয়ে হয়তো সবার এত এত চিন্তা, কিন্তু আমার এতে কোনো রকম কোনো ভাবান্তর হলো না, কারণ আমি মরে গেলেও ওনাকে বিয়ে করব না। তাই নিজের সিদ্ধান্তে অটল হয়ে আবারও সবার দিকে তাকাই। সবাই ভয় ভয় নজরে ওনার দিকেই তাকিয়ে আছে যে উনি কি বলবেন, কিন্তু উনি তো তখনও শান্তভাবে বসে আছে। হাতে থাকা সীসাটাকে মনোযোগ সহকারে দেখতে দেখতে ওনার কোনো রকম হেলদোল না দেখে কাজী সাহেব শুকনো একটা ঢোক গিলে আবারও আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, কাজী সাহেবের কথা শুনে মেজাজটা আমার আরো খারাপ হয়ে যায়। বলছি আমি বিয়ে করব না, কিন্তু তারপরেও বলছে কবুল বলতে। সত্যি লোকটা কি পাগল? আহারে, দেখে তো ভালোই মনে হচ্ছে আমার। একটা ভালো মানুষ এভাবে পাগল হয়ে গেল। আহা, সবই কপাল। কাজী সাহেবের জন্য এক রাশ কষ্ট নিয়ে দুঃখী দুঃখী ভাব নিয়ে বলে উঠি, বললাম তো বলবো না আমি, এই বিয়ে করব না আমি। আমার এমন কথায় পাশ থেকে রিদ খান শান্ত সুরে বলে ওঠে, তোমাকে কে বলেছে বিয়ে করতে? ওনার এমন কথায় থমথমে খেয়ে গেলাম আমি। সবাই বলছে বিয়ে করতে, আর উনি বলছেন কে বলেছে আমায় বিয়ে করতে। ওনার এমন গাঁজাখুরি টাইপ কথা শুনে তেজ দেখিয়ে বলে উঠি, কেন ওরাই তো বলছে বিয়ে করতে। কি বলেছে? বিয়ে করতে বলেছে। তাই? কবে? কবে মানে? কিছুক্ষণ আগেই তো বললো কাজী সাহেব আমায়। তাই তুমি আবার জিজ্ঞেস করো তো তোমাকে এমন কিছু বলেছে কিনা আমার সামনে। অ্যাঁ? আবার জিজ্ঞেস করো। না হ্যাঁ, তুমি আবার সবার কাছ থেকে জিজ্ঞেস করো আমার সামনে কে তোমাকে বিয়ের কথা বলেছে। আমিও দেখতে চাই। ওনার এমন কথায় মুহূর্তে বোকা বনে গেলাম আমি। সবাই আমায় বিয়ের জন্য বললো, আর উনি সেটা শুনলো না। আমি ওনার কথা মতো কাজী সাহেবকে বলে উঠি, আপনি আমার বিয়ের কথা কেন বলেছেন? হ্যাঁ, কাজী সাহেবের এমন হা হয়ে গেলাম আমি। আম, এই মাত্র আমাকে বিয়ের কথা বলে সাথে সাথে পল্টি নেওয়া হচ্ছে। আমি আর নিজেকেই ধরে রাখতে পারলাম না। কপট রাগ দেখিয়ে বলে উঠি, এই আপনি মিথ্যা কেন বলছেন? আপনি এই মাত্র না আমায় বললেন তাহলে। আমার কথা আবারও রিদ খান পাশ থেকে বলে ওঠে, কেউ তোমাকে কিছুই বলেনি, তুমি মিথ্যা বলছো। কি মিথ্যা বলছি না আমি? কাজী সাহেব আর আসিফ বলেছে আমায়। সেটাই তো জানতে চাইছি, কি বলেছে তোমাকে? কেন আপনি শুনেননি কবুল বলতে বলেছে সবাই আমায়? কবুল বলতে বলেছে তোমায়? হ্যাঁ বলেছে, কবুল বলতে বলেছে আমায়। কথাটা কি এভাবে বলতে বলেছে তোমায়? এইভাবে বলেনি, বলো মা কবুল, এইভাবে বলেছে। তাই তোমাকে কবুল বলতে বলেছে আর তুমি সুন্দরভাবে বলে দিলে? আজব, আমি কেন কবুল বলতে যাব? আমি কবুল বলবো না তো, বলিনি আর বলবোও না। কবুল বলেই তো বিয়ে হয়ে যাবে, তাই তো আমি একবারও কবুল বলিনি। হ্যাঁ, সবটা বুঝি আমি। কাজী সাহেব কানে 8 বার কবুল বলেছে, আমি 2 বার বললাম। নিন, আমি আরো 1 বার বললাম কবুল বলে বিয়েটা সম্পূর্ণ করছি।